প্রভাতের কাছাড় তালুকদার বাড়ির প্রতিটি কোণ উর্বর আলোয় ছুঁয়ে যাচ্ছে। নবনী রান্নাঘরে ব্যস্ততায় মগ্ন। ঠিক তখনই বাইরে কলিং বেলের আওয়াজ হলো। দিব্য নামের একটি পার্সেল এসেছে। বেশ সুন্দরভাবে মোড়ানো মাঝারি আকারের একটি কাগজের শক্ত বক্স। পার্সেলটি হাতে নিয়ে নবনী ধীর পায়ে এগিয়ে গেলেও দিব্যর ঘরের দিকে। ঘরের ভিতরে শুয়ে বাবা ও মেয়ে দুজনেই তখনও গভীর ঘুমে নিমজ্জিত। নবনী অত্যন্ত সতর্ক কদমে এগিয়ে গিয়ে দিব্যর একদম সন্নিকটে বিছানায় এক পাশে বসল। কালকের পগার তিমিরাচ্ছন্ন মুহূর্তগুলোর পর থেকে নিজের ভেতরে এক অদ্ভুত আড়ষ্টতা কিছুতেই ঝেড়ে ফেলতে পারছে না নবনী। সমস্ত কামায় তখনও যেন কাল রাতের মাদকতা লেগে আছে। পার্সেল বক্সটা আলতো করে এক কোণে রেখে সে অত্যন্ত মৃদু স্বরে ডাকল, শুনছেন? এই যে, একটু শুনুন না। ওপাশ থেকে কোনো প্রত্যুত্তর মিলল না। নবনী আবারও সামান্য ঝুঁকে তপ্ত নিঃশ্বাসের হাওয়া দিব্যর মুখে ছড়িয়ে যাচ্ছে। কয়েকবার ডাকল নবনী। আচমকা দিব্যর ঘুমন্ত মুখাবয়ব এক তীব্র বিরক্তিতে কুঁচকে এক হয়ে গেল। সেটা নবনীর চোখে ভীষণ মায়াবী ও মোহনীয় ঠেকল। অবচেতনেই তার রক্তিম ঠোঁটের কোণে এক সিলতে অকৃত্রিম হাসির রেখা প্রসারিত হলো। দিব্য আলতো করে নিজের ভারী চোখের পাতা মেলল। ঘুম জড়ানো ভাঙা চোখে ফিটফিট করে চেয়ে বলল, তোমাকে আমি এভাবে ডাকতে বারণ করেছিলাম না? নবনী নিজের ডাগর চোখ দুটো ঈষৎ কুঁচকায় অবুঝের বান করে বলল, কেন? ওভাবে ডাকলে এমন কি হয় শুনি? দিব্য এক মুহূর্তের জন্য সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে রইল। তার ঠিক পরক্ষণে নবনী কিছু বুঝে ওঠার আগে নিজের একখানা হাত বাড়িয়ে একটা আচমকি খেঁচকা টানে নবনীকে নিজের দিকে টেনে নিল। আচমকিকেই ঝড়ে অপ্রস্তুত নবনী নিজেকে সামলাতে না পেরে ছিটকে গিয়ে আছড়ে পড়ল দিব্যর সেই চড়া শক্ত বক্ষ পটের উপর। হৃদস্পন্দন এক লাফে দ্বিগুণ হয়ে যেতেই সে লজ্জায় আড়ষ্টতায় আর্তনাদ করে চাপা গলায় বলে উঠল, কি করছেন কি আপনি? ছাড়ুন, পাশে দিয়ে ঘুমিয়ে আছে। ও জেগে গেলে কি ভাববে? দিব্য অবশ্য স্ত্রীর সে তটস্থ আপত্তিকে বিন্দুমাত্র পাত্তা দিল না। নিজের তপ্ত আঙ্গুলের আলতো ছোঁয়ায় নবনীর ফর্সা কপালে এসে পড়া অবাধ্য কিছু কেশগুচ্ছ সযত্নে সরিয়ে দিল। তারপর তা গুজে দিল ওর কানের লতির পেছনটায়। অন্য হাতটা দিয়ে নিজের বাম বক্ষের ঠিক মাঝখানটায় যেখানে হৃৎপিণ্ডটা, সেখানে ইশারা করে ঘুম জড়ানো কণ্ঠে বলল, সকাল সকালে ওভাবে বুকের ভেতর কাঁপন ধরানো সুরে ডাকায় এইখানটায় তীব্র ব্যথা লেগেছে। তারপর ভেতরের অবাধ্য মনটা আর কোনো জাগতিক নিয়ম মানতে চাইছে না, শুধু এইরকম পাগলামি করতে ইচ্ছে করছে। এখন বলো, এতে আমার কি দোষ? নবনীয় হতভম্ব হয়ে চেয়ে রইল ক্ষণিক। আড়ালে মৃদু হাসল। লজ্জার তীব্রতায় মনে হলো এই মুহূর্তে বোধ হয় তার কান দিয়ে অলৌকিক গরম দোয়া বের হচ্ছে। সেই দৃশ্যটা যদি সত্যিই রূপক অর্থে দৃশ্যমান হতো, তবে দিব্য নিশ্চয় তা দেখে হেসেই খুন হতো। নবনীর লজ্জায় আর দিব্যর চোখের দিকে সোজা তাকিয়ে কথা বলতে পারছে না। দৃষ্টি তার দিব্যর গলার নিবেদ্য, অথচ দিব্য এক দৃষ্টিতে তাকিয়েছে রাঙা মুখটার পানে। তার চোখে মুখে স্পষ্ট একরাশ দুষ্টুমি। নবনী নিজের ভেতরের কম্পনটুকু ডাকতে কোনো মতে আমতা আমতা করে প্রসঙ্গ পরিবর্তনের উদ্দেশ্যে বলল, এই যে ছাড়ুন না, সত্যি বলছি, আপনার নামে বাইরে একটা পার্সেল এসেছে। জরুরি কিছু না কি আছে এতে, চেক করুন। দিব্য মনে করার চেষ্টা করলো আজ কি বিশেষ কিছু আসার কথা ছিল। মস্তিষ্কে তেমন কোনো কিছু উদ্ধার করা গেল না। নবনীর অস্বস্তি ক্রমশ বাড়ছে। দিব্য তালুকদার সূক্ষ্ম কমন সেন্সটা হঠাৎ কোথায় লোপ পেলে তা সে ভেবে পাচ্ছে না। নবনী জিজ্ঞেস করলো, কি ভাবছেন এত? আমি কিন্তু রান্না বসিয়ে এসেছি। দিব্য ব্রু কুঁচকে তাকালো। আজ এত সকালে রান্না? ব্যাপার কি? ভাইয়ার জন্য খাবার নিয়ে যাওয়া হবে। তোমার রান্না নিশ্চয়ই নিয়ে যাওয়া হচ্ছে না। আমি কি একটু সাহায্য করতে পারি না? দিব্য মৃদু হেসে মাথা উপর নিয়ে এসে দোলালো। নবনী আর সহ্য করতে না পেরে অস্থির হয়ে বলল, ছাড়ুন তো এখন। বলে সে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে একটু সরে এলো। দিব্য অবশ্য তাকে খুব শক্ত করে ধরে রাখেনি, তাই সরে আসতে খুব একটা কসরত করতে হলো না। মুখে এক সিলতে হাসির রেখা ফুটিয়ে নবনী ঘর থেকে দৌড়ে বের হয়ে গেল। দিব্য প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই নিজের মনেই হেসে ফেলল। তবে সেই হাসির দৃষ্টিটুকু মিলিয়ে গেল বিছানায় পড়ে থাকা বাক্সটার দিকে নজর পড়তে। সে সোজা হয়ে বসল। কৌতূহল আর অজানা আশঙ্কায় বাক্সটা
খুলতে ভেতরে একটা ডাক্তারের রিপোর্ট চোখে পড়লো। কাগজটা হাতে নিয়ে মেলে ধরতেই দিব্যর মাথার উপর যেন আচমকা আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে অক্ষরগুলো কি সত্যি? সে কি ঠিক দেখছে, নাকি এটাও কোনো কুটিল চাল? বুকের ভেতরটা ধুরু ধুরু করে উঠল। তাড়াহুড়ো করে আর কাঁপা হাতে সে ফোনটা তুলে নিল। স্ক্রিনে জ্বলে উঠতে চোখের সামনে ভেসে উঠল একটা অচেনা নাম্বার থেকে আসা বিশাল বড় এক বার্তা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নাম্বারের দীর্ঘ বার্তাটি পড়তে গিয়ে দিব্যর বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। প্রতিটি লাইনে যেন লুকিয়েছিল একটা বিস্ফোরণ। বার্তাটি সাজানো ছিল ঠিক এভাবে: অবাক হচ্ছিস? হুস, তোর চেয়ে বেশি অবাক আমি নিজে হয়েছি। কি মজার ঘটনা, তাই না? ছোটবেলায় আব্বু আম্মুর সাথে একবার পাকিস্তানে গিয়েছিলাম আব্বুর একটা জরুরি কাজে। সেখানে কোনো একটা জায়গা থেকে জাহাজে চড়েছিলাম আমরা। মাছ ধরিয়ে হঠাৎ শুরু হলো প্রকৃতির তাণ্ডব। ঝড় আর তার কবলে পড়ে তলিয়ে গেল আস্ত জাহাজটা। সেই ভয়ানক জলোচ্ছ্বাসে কে কোথায় ছিটকে গেল কেউ জানে না। মুহূর্তের মধ্যেই আমি আমার পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলাম। আজও আবছা মনে পড়ে। আম্মু শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেছিলেন আমার হাতটা শক্ত করে ধরে রাখতে, কিন্তু পারলেন না। নিয়তির টানে আমি আলগা হয়ে গেলাম। শুধু মনে আছে আমি এক অতল অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছি। যখন চোখ মেললাম তখন আমি সম্পূর্ণ এক ভিন্ন জগতে, একটা অচেনা মানুষের ঘরে। চারপাশের পরিবেশটা একদম আলাদা। যারা আমাকে মরো অবস্থা থেকে উদ্ধার করেছিল তাদের ভাষা আমার জানা ছিল না, আর আমার মুখের ভাষাও তাদের মাথায় ঢুকছিল না। তার উপর সেই ভয়ানক দুর্ঘটনা, ট্রমা, চেনা মানুষের হারানোর তীব্র ভয়ে আমি একেবারে বোবা হয়ে গিয়েছিলাম। মুখ ফুটে কিচ্ছু বলতে পারতাম না। এরপর জীবনের স্রোতে কত কি ঘটে গেল, কিন্তু নিজের আসল পরিবারের কাছে আর কোনো দিন ফেরা হলো না। একসময় বুক ছিঁড়ে আসা দীর্ঘশ্বাস আর নিষ্ঠুর ভাগ্যকে আমি মেনে নিলাম। আশ্রয়দাতা সেই লোকটার পরিবারের সাথেই আমি বড় হতে লাগলাম। ওনার ছেলে ছিল না, তাই আমাকে নিজের কাছে রাখলেন। তবে উনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। অন্ধকার অপরাধ জগতের সাথে ছিল ওর ওঠা বসা। সময়ের নিয়মে আমাকেও সেই চোরাবালির দিকে টেনে নেওয়া হলো। যদিও শুরুর দিকে ছোটোখাটো অপরাধের মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। এরই মাঝে একদিন বিয়ে করলাম। বছর খানেকের মাথায় আমার স্ত্রী একটা ফুটফুটে ছেলের জন্ম দিল। মনে হলো এতদিনে আমার নিজের বলতে একটা সংসার হলো, একটা আশ্রয় মিলল। অতীত ততদিনে স্মৃতির অতল গহ্বরে প্রায় হারিয়েই গেছে। কিন্তু ভাগ্য, একদিন সকালে কাজ সেরে বাড়ি ফিরে যা দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার সাজানো সংসারটা রক্তে ভেসে যাচ্ছে। পুরো পরিবারকে নির্মমভাবে খুন করা হয়েছে। একজনও বেঁচে নেই। যিনি আমাকে স্নেহের ছেলের পরিচয় দিয়ে বড় করেছিলেন তিনি, তার স্ত্রী, এমনকি তার যে মেয়েটিকে আমি নিজের ছোট বোনের মতো ভালোবাসতাম, সবার ক্ষতবিক্ষত ছিন্নভিন্ন দেহগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। সেই মরীচিকার মাঝে আমি একা দাঁড়িয়ে রইলাম। যাকে আমি পাপ্পা ডাকতাম, তার বস এসে দেখা করলেন আমার সাথে। তিনি আমার পরিবারের খুনিদের খোঁজ দিলেন। জানতে পারলাম তারা সংখ্যায় 8 জন ছিল। প্রতিশোধের আগুন বুকে নিয়ে আমি নিজেই ওদের দলে বেড়ে গেলাম। তারপর একে একে 8টা পশুকে নিজ হাতে মেরে দিলাম। তখন আমার বয়স 25। এরপর থেকে পুরো দস্তর ওর হয়ে কাজ শুরু করলাম। একের পর এক দেশ ঘুরেছি আর অগণিত মানুষের প্রাণ নিয়েছি। এই খুনের নেশায় মেতে একসময় বাংলাদেশেও পা রাখা হলো। আমি চাইলে তখন আমার আসল পরিবারকে খুঁজে বের করতে পারতাম, কিন্তু ততদিনে আমি এতটাই কলকিততায় ডুবে গেছি যে ওই রক্তাক্ত হাত দিয়ে তাদের সামনে দাঁড়ানোর মতো অবস্থা আমার ছিল না। এরই মধ্যে একদিন উপর মহল থেকে হুট করে নির্দেশ হলো আমাদের একটা বিশেষ ফর্মুলা লাগবে, যার পেছনে কোটি কোটি টাকার খেলা চলছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল সেটা নাকি দিব্য তালুকদারের নামের একজন লোক আগেই হাতিয়ে নিয়েছে। যেভাবে হোক ওটা তার কাছ থেকে কেড়ে নিতে হবে। সেই মিশন নিয়েই এই দেশে আসা। তোকে কতভাবে বোঝালাম, নানা রকম হুমকি দামকি দিলাম, এমনকি মৃত্যুর ভয় দেখাতেও ছাড়লাম না। তবুও তুই তোর জেদ ধরে রাখলি, কোনো কথাই কানে নিলি না। কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম তখন, যখন উপর থেকে তোর ছবি আমার হাতে দিয়ে বলা হলো এটা আমাদের জন্য দারুণ সুযোগ। কারণ কি জানিস, তুই দেখতে হুবহুব আমার মতো। তোকে মেরে ফেলার স্পষ্ট অর্ডার ছিল আমার উপর, কিন্তু তোর ছবিটার দিকে তাকিয়ে
প্রথমবার আমার হাত কাঁপলো, বুকটা কেমন যেন করে উঠল। আমি ভাবলাম, খোঁজ নিলাম, যত গভীরে গেলাম তত অবাক হলাম। বুঝলাম তোকে আমি কোনোভাবেই মারতে পারবো না, তাই কৌশলে তোকে না শুয়ে স্রেফ ফর্মুলাটা হাতিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু তুই, তোর ওই রূপবতী বউ আর তোর গোটা ফ্যামিলি মিলে এমন পণ্ডিতি শুরু করলি যে আমার মাথাটাই নষ্ট করে দিলি। সব বাল ফাঁকনা। ওহ, ভালো কথা, এই যে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখছিস না, ওটা তোকে কিডন্যাপ করার আগে করিয়েছিলাম অত্যন্ত গোপনে, অসীমের কাছ থেকে তোর একটা স্যাম্পল জোগাড় করে। জীবনের এই প্রথম আমি কোনো মিশনে হার মানলাম। যা, তোকে জীবনটা ভিক্ষা দিয়ে গেলাম। নওয়াজ নকিব কখনো হারে না, এটা মাথায় রাখিস। এখন নিশ্চিন্তে নিজের কাজ কর। তবে একটা কথা বলে রাখি, পরের বার কেউ তোকে এভাবে হুমকি দিলে সোজা মেনে নিবি, বেশি চালাকি করতে যাবি না, নয়তো আবার যদি কখনো আমার পাল্লায় পড়িস তখন আমার এই দয়াটুকু আশা করিস না। আর একটা ব্যাড নিউজ আছে তোর জন্য, আমি কিন্তু ইতিমধ্যে জল থেকে বেরিয়ে গেছি। তুই যখন এই পার্সেলটা হাতে পাবি ততক্ষণ আমি মাঝ আকাশে প্লেনে উঠছি, আর হয়তো কোনো দিন এই দেশে ফিরব না। আমি ছাড়াও এখানে সব ঠিকঠাকই চলবে। আমার ফেরার সব রাস্তা আমি নিজেই বন্ধ করে দিয়েছি। বাকি জীবনটা এভাবেই ফেরারি হয়ে অন্ধকার গলিতে কেটে যাবে। কোনো একদিন শত্রুপক্ষের বুলেট কিংবা পুলিশের এনকাউন্টারে হুট করে মরে পড়ে থাকবো কোথাও, কেউ জানতেও পারবে না, কেউ এক ফোঁটা চোখের পানিও ফেলবে না। শুধু শুধু এই নিয়ে তোর জীবনের সমস্যা বাড়িয়ে লাভ কি বল? তাই বাড়ির কাউকেই আমার ব্যাপারে একটা অক্ষরও জানাবি না। আয় হায় গুরু, লিখতে লিখতে মনে হচ্ছে আমি নির্ঘাত পাগল হয়ে গেছি। নয়তো তোর মতো একটা মানুষের সামনে আবেগ ঢেলে এত বড় নাটক আমি করতে বসতাম না। ছি, তবে ভুলেও ভাবিস না তোকে এসব জানিয়ে আমি কোনো সস্তা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছি। স্রেফ দয়া করলাম। আর কেন করলাম সেটার কারণটা স্পষ্ট করে গেলাম। একই সাথে আমার ক্ষমতাটাও তোকে দেখিয়ে দিলাম। পরের বার আমার মতো কোনো মানুষের মুখোমুখি হলে তাকে পুলিশে দেওয়ার মতো বোকামি অন্তত করিস না, বলদ। দীর্ঘ 8টা দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে কলরবকে বাড়িতে ফিরিয়ে আনা হলো। হাসপাতাল আর সহ্য হচ্ছিল না। চিকিৎসকের আপত্তি সত্ত্বেও এক প্রকার জেদ ধরে সে চলে এসেছে। অবশ্য সাথে কাব্য আছে বলে বাড়ির লোকেদের বাড়তি কোনো দুশ্চিন্তা করতে হলো না। ওরা সবেমাত্র পা রেখেছে কলরবের সুস্থ শরীরে ফিরে আসার। বাড়ির সবাই যেন হাঁপ ছেড়ে ব্যস্ত। তবে একটা মস্ত বড় সমস্যা তৈরি হয়েছে কলরবের মাথার ব্যান্ডেজটা খোলার পর। চুল কামানো নেড়া মাথাটা নিয়ে সে যে কি ভীষণ লজ্জা। যদিও কাব্য কড়া ভাষায় 2-3 দিন মাথায় ক্যাপ দিতে বারণ করেছে যাতে ক্ষতটা বাতাস পায়, কিন্তু কে শোনে কার কথা। নিজের এই রূপ ঢাকা দিতে সে বেশিরভাগ সময় ঘরের দরজা বন্ধ করে সবাইকে বাইরে বের করে দিয়ে বসে থাকছে। 15 দিন কি বলছিস, আগামী 1 মাস আমি এই ঘর থেকে এক পাও বের হচ্ছি না। খবরদার উল্টোপাল্টা বুঝিয়ে আমাকে বোলানোর চেষ্টা করবি না বলে দিলাম। নিজেনা ঘাড় ঘুরিয়ে তাকালো। কলরবের মাথার এখন অবশ্য ক্যাপটা নেই। চুলহীন মাথাটায় তাকে আসলেই একটু অদ্ভুত লাগছে। বাড়ির অন্য সবাই এটা নিয়ে হাসাহাসি আর মজা করলেও নিজেনার কেমন যেন একটা মায়া কাজ করছে। তবে মুখে কিছু প্রকাশ করার উপায় নেই, না হলে বাড়াবাড়ি করবে। হঠাৎ নিজেনার দিকে নজর পড়তে কলরব বিরক্ত হয়ে দমকে উঠল। কি দেখছিস অমন করে? হ্যাঁ? নিজেনা অপ্রস্তুত হয়ে মাথা নেড়ে বলল, কিছু না তো, আমি শেভ করব। তা করো, আমি কি বারণ করেছি নাকি? জিনিসগুলো এনে দে একটু। নিজেনা কথা না বাড়িয়ে ড্রয়ার থেকে শেভিং কিট বের করে সামনে এনে রাখলো। কাজ শেষ করে নিজেনা যেই না পা বাড়াবে ঘর থেকে চলে যাওয়ার জন্য, অমনি কলরব পেছন থেকে ডেকে উঠল, দাঁড়া। নিজেনা থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো। কি হলো? আমাকে একটু হেল্প কর। আমার ডান হাতের সমস্যা হচ্ছে, ঠিকঠাক ধরতে পারছি না। ক্যানোলা করার কারণে জায়গাটা ফুলে ডোল হয়ে আছে, প্রচুর ব্যথা করছে এখনো। তার উপর কাব্য বলেছে এখনো নাকি ইঞ্জেকশন চলবে। তবে যে হাতের এই ভালটা খুলতে পারবো কে জানে। নিজেনা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় এসে বসলো। শেভিং কিটে জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে বেশ শান্ত গলায় বলল, মুখের ভাষাটা একটু সংযত করো কলরব। এটা কোনো ভদ্র মানুষের ভাষা হতে পারে না। আর তাছাড়া এসব কি আমি পারি নাকি? তার চেয়ে বরং কাব্য ভাইয়াকে বা অন্য কাউকে ডেকে দিই।
কাব্যর নাম শুনতে কলরব আঁতকে উঠল। একদম না, ও তো আমাকে পেয়ে বসবে, ইচ্ছে মতো মজা উড়াবে। বাড়ির সবাই এমনিতেই হাসাহাসি করছে, এমনকি দিয়ে অবধি আমাকে দেখে পিক পিক করে হাসছে। দোষটা তো তোমারই, এখন বেশি কথা না বলে মুখটা আগাও। কলরব খানিকটা সোজা হয়ে বসলো, তবে তার ভেতরের খিটখিটে ভাবটা গেল না। গাল ফুলিয়ে বলল, আমার ছাড়া আর কার দোষ হবে নাকি? এই পৃথিবীতে তো সবাই এক একটা আস্ত ফেরেস্তা, একমাত্র আমি যত নষ্টের ঘোড়া, শয়তানের বংশধর, আমার বাপও শয়তান। ওর অনর্থক ক্ষোভ দেখে নিজে না আর নিজেকে সামলাতে পারল না, খিলখিল করে শব্দ করে হেসে উঠল। কলরব থমকে গিয়ে তাকালো ওর দিকে, আর তাকানো মাত্রই তার চোখ জোড়া আটকে গেল নিজানার ওই হরিণী চোখের ওপর। এই মুহূর্তে চোখে চশমা নেই বলে চোখ দুটো যেন আরও বেশি উজ্জ্বল লাগছে। নিজানা গালে শেভিং ফোম মাখিয়ে দিল। রেজারটা হাতে নিয়ে গালের ত্বকে ছোঁয়াতে গিয়ে সে ভীষণ অস্বস্তিতে পড়ে গেল, কারণ কলরব পলকবিহীন দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। নিজানার ঠোঁটের কোণে হাসিটা ততক্ষণে উদাও। এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় নিজের ভিতর কেমন যেন একটা চটপটানি শুরু হলো তার। বিরক্ত হয়ে বলেই ফেলল, কি দেখছো এভাবে? কলরব চমকে উঠে বলল, দেখছি, তুই আবার হাসছিস কিনা? একদম হাসবি না বলে দিলাম। খুব মজা লাগছে তাই না? আমাকে এই অবস্থায় দেখি খুব আনন্দ পাচ্ছিস? নিজানা চোখ মুখ কুঁচকে বলে, যদি হাসি তো কি করবি শুনি, সাহস থাকে তো হেসে দেখায়। নিজানা জেদ করে একটা হাসি দিল, কিন্তু সেই হাসির ড্রেসটুকু মুখে মুলিয়ে যাওয়ার আগে কলরব অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসলো। নিজের সাদা ফেনা মুখ গালটা এক জট করে ঘষে দিল নিজানার পর্ষা গালের এক পাশে। ব্যাস, পলকের মধ্যে নিজানার ঠোঁটের কোণে সব হাসি কর্পূরের মতো উড়ে গেল। কলরব নিজের বুদ্ধিতে নিজেই বিজয়ের হাসি হেসে বলল, কি বন্ধ হয়ে গেছে তো হাসি? নিজানার চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, চি কলরব, এটা কি ধরনের পাগলামি? হ্যাঁ, কি করলে এটা? বেশ করেছে, আরও দাঁত বের করে হাসো দেখি। নিজানা রাগ দেখিয়ে বলল, যাও, আমি এর কিচ্ছুতে সাহায্য করব না তোমাকে, নিজেই করো তোমার সে। তুই এখন চাইলেও যেতে পারবি না, আমি খুব ভালো করেই জানি। নিজানা ব্রু কুচকে বলল, কেন পারবো না? বলেই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু উঠে দাঁড়ানোর আগে কলরব চট করে তার দু হাতে নিজানার পাতলা কোমর জড়িয়ে ধরল, নিজের দিকে আর একটু টেনে এনে সশব্দে হেসে বলল, কারণ আমার এই শেভিংয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তোকে 1 ইঞ্চিও নড়তে দিচ্ছি না। নিজানা ছটফট করে উঠল। বেশ কিছুক্ষণ দস্তাদস্তি করেও লাভ হলো না। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, অন্তত মুখটা ধুয়ে আসতে দাও। কলরব বাঁকা হেসে বলল, কেন? আমার মুখে কি বড় বড় অক্ষরে লেখা আছে যে আমি একটা বোকা, তোকে ছাড়িয়ে তুই পালাস? সেই সুযোগ আমি দিচ্ছি না। নিজানা দাঁতে দাঁত চেপে রাগটা কোনো মতে গিলে চুপ করে রইল। ওর নীরবতা দেখে কলরব চোখ টিপে বলল, যত দেরি করবি তত কিন্তু তোরই লস। আমার এভাবে ধরে রাখতে মোটেও খারাপ লাগছে না। নিজানা চোখ গরম করে চাইল, মনে মনে ভীষণ চটলে অগত্যা নিজেকে শান্ত করলো। এই নাছরবান্দা ছেলের সাথে জেদ ধরে লাভ নেই, সে খুব ভালো করেই জানে এখন কাজটা শেষ না করলে এই ছেলে তাকে কোনোভাবেই ছাড়বে না। মনে মনে প্রতিজ্ঞা করলে এর শোধ সে পরে সুদ আসলে উসুল করে নেবে। অগত্যা আবার রেজারটা হাতে তুলে নিতেই হলো। ভাইয়া, ওই আচমকা মৌনিতা ঘরে ঢুকে পড়ল। চোখের পলকে নিজানাকে আলগা করে ছেড়ে দিল কলরব। মৌনিতা দরজা চৌকাঠে থমকে দাঁড়ালো। কলরব এমন একটা ভাব করে যেন কিছুই হয়নি। মৌনিতা ওদের দুজনের থমথমে আর অপ্রস্তুত মুখের দিকে তাকিয়ে বললেন, নিচে মেজমামে এসেছেন তোমার সাথে দেখা করতে, ড্রয়িং রুমে বসে আছেন। কলরব বলল, ওনাকে একটু বসতে বলো, আমি শেভ করছি, শেষ করেই নিচে আসছে। মৌনিতা চলে যাওয়ার জন্য পা বাড়ালেও পরক্ষণে চোখ দুটো সরু করে নিজানা আর কলরবের দিকে তাকালো। নিজানা গালের সাদা ফোমটার দিকে ইঙ্গিত করে বলল, কিন্তু শেভ কে কাকে করাচ্ছে? সেটা তো ঠিক বুঝলাম না ভাইয়া। নিজানার গালে কি ইদানিং ধারে গুপ গজাতে শুরু করেছে নাকি? নিজানা বিরক্তিতে মুখ কুচকে মনিতার উদ্দেশ্য বলল, কলরব ইচ্ছা করে এই বাদরামিটা করেছে, আস্ত বেয়াদব একটা। মনিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ জানে, দেশলাই আর পেট্রোল এক ঘরে কীভাবে থাকো তোমরা? আগুন লাগে না? সিরিয়াসলি? তোমরা পারো বটে, যা খুশি করো বাপু, আমি আর নেই এর মধ্যে, আসছি। মনিতা ঘর থেকে চটজলদি বেরিয়ে গেল। সে যেতেই কলরব সশব্দে হেসে উঠল। নিজানা হাতের রেজারটা উঁচিয়ে চোখ রাঙিয়ে বলে, একদম হাসবে না বলে দিলাম, আর একটাবার হাসলে এটা দিয়ে ডাইরেক্ট গলা কেটে দেবো তোমার।
কলরব শান্ত ছেলের মতো মুখটা চেপে ধরে চুপ করে গেল। নিজানা আর সময় নষ্ট না করে বাকি কাজটুকু দ্রুত শেষ করে কলরবের পুরোটা সময় দেখলো ওকে। নিজানা সেটা লক্ষ্য করেও না দেখার ভান করলো। শেভিং কিটে জিনিসপত্র ধুয়ে মুছে নির্দিষ্ট জায়গায় গুছিয়ে রাখলো। বের হওয়ার জন্য যেই না দরজার দিকে পা বাড়িয়েছে অমনি কলরব পেছন থেকে আবার ডেকে উঠলো, এই দাঁড়া। নিজানা বিরক্ত মুখে ঘুরে তাকিয়ে বলল, আবার কি হলো? আমিও নিচে যাব। কলরব বিছানা থেকে নেমে চট করে ড্রেসিং টেবিলের দিকে গেল। সেখান থেকে কিছু একটা হাতে নিয়ে নিজানার একদম মুখোমুখি এসে দাঁড়ালো। নিজানা কিছু বুঝে ওঠার আগে কলরব চোখের সামনে চশমাটা পরিয়ে দিল। হঠাৎ এই কাণ্ডে নিজানা পুরোপুরি হতভম্ব হয়ে চেয়ে রইল। কলরব দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বিরক্ত গলায় বলল, চশমাটা পর কানা, নয়তো চোখের মাথা খেয়ে সিঁড়ি দিয়ে নামার সময় সোজা মুখ থুবড়ে পড়বি। আরেক ঝামেলা চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।